300 বছর আগে পৃথিবী ধ্বংসের পর এই মানুষগুলো আশ্রয় নেয় 144 তলা আন্ডারগ্রাউন্ড বাংকার সাইলোতে, যেটা তৈরি করা হয়েছে মানব জাতিকে রক্ষা করার জন্য। তবে সময়ের সাথে সাথে এই বিশাল বাংকার অনেক রহস্য বের হতে থাকে, যার উত্তর হয়তো কারো কাছেই নেই। আসলে কি পৃথিবী বাসযোগ্য আছে? এই মানুষদের মধ্যে এমন অনেক প্রশ্ন জাগতে থাকে। তবে তারা কি এই প্রশ্নের উত্তর পাবে এবং সবাই কি আগের মতো পৃথিবীতে বসবাস করতে পারবে, নাকি তাদের উপর আসতে চলেছে ভয়ঙ্কর সব বিপদ? এই সব কিছুই দেখব মাস্টারপিস সায়েন্স ফিকশন সিরিজ সাইলোতে, যেটার সিজন 1 এবং 2 অলরেডি আমি এক্সপ্লেন করে দিয়েছি। সো যারা আগের পার্টগুলো দেখোনি তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। তো চলো আর দেরি না করে সিজন 3 স্টার্ট করা যাক। তো গত সিজনের শেষে আমরা দেখি আগুনের শিখার মধ্যে বার্নার্ড এবং জুলিয়া দুজনে খুব খারাপভাবে আটকা পড়ে যায়। তো এখন বার্নার্ড গুরুতরভাবে আহত হয় এবং তার বাঁচারও কিছুটা আশা ছিল, কিন্তু ভোল্টে থাকা রহস্যময় এআই রবার্ট সিমসকে দিয়ে তাকে চিরতরে শেষ করিয়ে দেয়। অন্যদিকে জুলিয়া নিরাপদে বেঁচে যায়, কারণ সে আগুন থেকে বাঁচার বিশেষ স্যুট পরেছিল। ভোল্টের এআই এবং ক্যামিলের উদ্দেশ্য ছিল জুলিয়াকে বাঁচানো, যাতে তাকে নতুন মেয়র বানিয়ে পুরো সাইলোতে আবার সিস্টেম বা ব্যবস্থা কায়েম করতে পারে। অর্থাৎ এখন পরিষ্কার হয়ে গিয়েছে যে সাইলোর আসল নিয়ন্ত্রণ মানুষের হাতে নয়, বরং একটি শক্তিশালী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হাতে আছে। জুলিয়াকে ক্রমাগত এমন ওষুধ দেওয়া হয় যা তার পুরনো স্মৃতিগুলোকে দমিয়ে রাখে। এটাই কারণ ছিল যে সাইলো 17 থেকে সাইলো 18তে ফেরার আগে তার জীবনের কথা তার একদমই মনে ছিল না। যদিও গতরাতে তার হারিয়ে যাওয়া স্মৃতির কিছু ঝাপসা ঝলক আবার ফিরে আসতে শুরু করে। পরের দিন সকালে সাইলোর প্রশাসনকে আগের চেয়ে ভালো করার জন্য একটি নতুন কাউন্সিল তৈরি করা হয়। মিটিংয়ে এটাও জানানো হয় যে সাপ্লাই বিভাগের প্রধান কার্লা তার দায়িত্ব অর্লার কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। ক্যানেডি এবং লুকাস দুজনেরই এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। ওদিকে আউটসাইডার্স নামের একটি রহস্যময় গ্রুপ ক্রমাগত সাইলোতে অশান্তি ছড়াতে থাকে। এই লোকগুলো মুখ ঢেকে আসে, নিজেদের মিশন পূরণ করে এবং কোনো ছায়ার মতো গায়েব হয়ে যায়। শেরিফ পল ভরসা দেয় যে তাদের ধরার সব রকম সম্ভাব্য চেষ্টা চলছে। পাশাপাশি বিদ্রোহের পর মানুষের নতুন দাবিগুলো মাথায় রেখে দ্য প্যাক্টে কিছু নতুন নিয়ম যোগ করার প্রস্তুতিও চলতে থাকে। রবার্ট সিমস দাবি করে যে সাইলোর বেশিরভাগ নজরদারি ক্যামেরা এবং সার্ভিল্যান্স সিস্টেম সরিয়ে ফেলা হয়েছে, কিন্তু তার এই কথাটি পুরোপুরি মিথ্যা ছিল। এর সবচেয়ে বড় প্রমাণ হলো জুলিয়ার ঘরে লাগানো ক্যামেরা। জুলিয়ার ঘরে লাগানো ক্যামেরা এখনও চুপচাপ সবকিছু রেকর্ড করতে থাকে। কাউন্সিলের মিটিং শেষ হওয়ার পর জুলিয়ার দেখা আবার নক্স এবং শার্লির সাথে হয়, কিন্তু তাদের সাথে দেখা হওয়া সত্ত্বেও তার হারিয়ে যাওয়া স্মৃতি পুরোপুরি ফিরে আসে না। এর মধ্যেই আউটসাইডার্সদের দ্বারা লাগানো একটি রহস্যময় ব্যানার জুলিয়ার ভেতরে চাপা থাকা পুরনো স্মৃতিগুলোকে ধীরে ধীরে জাগাতে শুরু করে। যদিও তার স্মৃতি এখনো অসম্পূর্ণ ছিল, তাই সে পুরো সত্যি পর্যন্ত পৌঁছাতে পারে না। অন্যদিকে ক্যামিলি এবং ভোল্টের এআই এই বিষয় নিয়ে চিন্তিত ছিল যে জুলিয়াকে ভিটামিনের অজুহাতে দেয়া স্মৃতি দমিয়ে রাখার ওষুধগুলোর প্রভাব হারিয়ে ফেলছে না তো। সেই রাতে জুলিয়া খাবারের সাথে একটি গোপন চিরকুট পায়। সেখানে লেখা থাকে, সে যদি জানতে চাই তার মস্তিষ্ক আসলে কোন সত্যটি মনে করার চেষ্টা করছে, তবে তাকে মার্কেট প্লেসে পৌঁছাতে হবে। এরপর আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে আবারও শার্লেটের এন্ট্রি হয়। সে একজন অত্যন্ত দক্ষ ফাইটার পাইলট। সেখানেই তার ভাই ড্যানিয়েলের সাথে তার আবার দেখা হয়, যে কিনা সংসদের একজন সদস্য। শার্লেট চাই ড্যানিয়েল কোনোভাবে ইরান কমিউনিটিতে যুক্ত হয়ে যাক, যাতে সরকার যে সামরিক অভিযানটি মিডিয়া থেকে লুকাচ্ছে সেটার তথ্য জোগাড় করা যায়। তার উদ্দেশ্য ছিল এই তথ্য তাদের কমন বন্ধু এবং সাংবাদিক হেলেনের কাছে পৌঁছে দিয়ে পুরো দুনিয়ার সামনে সত্যটা তুলে ধরা। ড্যানিয়েল এই উদ্দেশ্যের জন্য সিনেটর থার্মেনের বিশ্বাস জেতার চেষ্টা করে, কিন্তু সময় খুব কম থাকার কারণে তার পরিকল্পনা সফল হতে পারে না। শেষমেশ সে শুধু এটুকু জানতে পারে যে শার্লেটকে ইরানের উপর হতে যাওয়া বিমান হামলায় যুক্ত স্পেশাল স্কোয়াডের সাথে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওদিকে শার্লেট তার আরও 3 যুদ্ধ বিমানের সাথে শত্রুর সীমানায় প্রবেশ করে ফেলেছে। মিশন অনুযায়ী 4টি ফাইটার জেট প্রায় 500 মিটার উচ্চতায় পৌঁছায়। তখনই হঠাৎ তাদের সামনে কালো এবং অত্যন্ত ঘন মেঘের একটি বিশাল স্তর দেখা যায়। এত উঁচুতে মেঘ দেখে শার্লেটও অবাক হয়। যখনই তাদের বিমান সেই রহস্যময় মেঘের ভেতর প্রবেশ করে, সমস্ত জেট কোনো আঠালো এবং অজানা পদার্থের কবলে পড়ে যায়। এমনটা মনে হতে থাকে যেন শত্রু কোনো অত্যাধুনিক ন্যানোবট প্রযুক্তি ব্যবহার করেছে। কিছুক্ষণের মধ্যেই 4টি যুদ্ধবিমান নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একে একে ক্র্যাশ করে যায়। কয়েক ঘন্টা পর সিনেটরের মেয়ে এবং তার সহকারী অ্যানা ড্যানিয়েলকে একটি চমকি দেওয়ার মতো খবর দেয়। সে জানা যে শার্লেটের পুরো ফাইটার স্কোয়াড প্রায় শেষ হয়ে গিয়েছে এবং সেই মিশন থেকে শুধুমাত্র একাই বেঁচে ফিরেছে। কিন্তু তার অবস্থা অত্যন্ত গুরুতর ছিল, কারণ দুর্ঘটনায় তার মস্তিষ্কে গভীর আঘাত লাগে। ড্যানিয়েল যখন হাসপাতালে তার সাথে দেখা করতে যায়, তখন সে জানতে পারে যে শার্লেট তার স্মৃতিশক্তি প্রায় পুরোপুরি হারিয়ে ফেলেছে। তার না তো সেই বিপজ্জনক মিশনের কথা মনে ছিল, যেখানে তাদের স্কোয়াড্রনের মুখোমুখি ন্যানোটেকে ভরা রহস্যময় ম্যাগের সাথে হয়েছিল, আর না তো তার পরিচয় মনে ছিল যে ড্যানিয়েল তার আপন ভাই। ড্যানিয়েল বারবার তাকে অতীতের কথা মনে করানোর চেষ্টা করে। অবস্থা এতটা খারাপ ছিল যে শার্লেট তার নাম পর্যন্ত ভুলে গিয়েছে এবং তাকে ডোনাল্ড বলে ডাকতে শুরু করে। এতে পরিষ্কার বোঝা যায় যে তার স্মৃতিশক্তি শুধু পূর্ণের অতীতের নয়, বরং সাম্প্রতিক ঘটনাগুলোরও খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
অত্যন্ত হতাশ ড্যানিয়েল হাসপাতালের ক্যাফেটেরিয়ায় কফি খেতে চলে যায়। সেখানেই তার দেখা হয় ভিক্টর ক্র্যাঙ্কোভিচ নামের এক রহস্যময় ব্যক্তির সাথে। কথাবার্তার মাঝে ভিক্টর এমন এক গোপন তথ্য ফাঁস করে যা শুনে ড্যানিয়েলের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। ভিক্টর জানায় যে শার্লেটের স্মৃতিশক্তি হারানোর পেছনে শুধু দুর্ঘটনা নয়, বরং তার নিজের ওষুধগুলোও দায়ী। সে ইচ্ছাকৃতভাবে এমন ওষুধ দিচ্ছে যা তার পুরনো স্মৃতিগুলোকে দমিয়ে রাখে। তার মতে শার্লেট মিশনের সময় যে ভয়ঙ্কর ঘটনাগুলো দেখেছে সেগুলো যদি হঠাৎ তার স্মৃতিতে ফিরে আসে তবে তার মারাত্মক পিটিএসডি হতে পারে, যার ফলে তার মানসিক অবস্থা পুরোপুরি ভেঙে পড়তে পারে। ভিক্টর এটা বোঝানোর জন্য বলে যে সে শার্লেটের পুরনো আর নতুন স্মৃতির মাঝে যেন একটি গভীর খাদ তৈরি করে দিয়েছে এবং সেই খাদের ব্রিজটা আপাতত উপর উঠিয়ে রেখেছে। যখন তার বিশ্বাস হবে যে শার্লেট মানসিকভাবে সেই যন্ত্রণাদায়ক স্মৃতিগুলোর মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত, তখনই সে সেই ব্রিজটা নিচে নামাবে এবং তার দমিয়ে রাখা স্মৃতিগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা করবে। কিন্তু বাস্তবতা অন্যরকম ছিল। ভিক্টর শুধু শার্লেটের মানসিক সুরক্ষাই করছে না, বরং সেই মিশনের সাথে যুক্ত বিপজ্জনক সত্যটাকেও দুনিয়া থেকে লুকিয়ে রাখছে। শার্লেট ইরান মিশনের সময় যে রহস্য দেখেছে সেটাকে যে কোনো মূল্যে গোপন রাখা সরকারের প্রধান অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে। যদি মানুষ এটা জেনে যায় ন্যানোইটে ভরা রহস্যময় ম্যাগের মাঝে মিশনে পাঠাচ্ছে, তাহলে হয়তো ভবিষ্যতে খুব কম মানুষই সেনাবাহিনীতে যোগ দেওয়ার ঝুঁকি নিবে। ড্যানিয়েল একটি ক্যাফেতে অ্যানার সাথে দেখা করে এবং তাকে ভিক্টরের দ্বারা শার্লেটের চিকিৎসার নামে করা প্রতিটি এক্সপেরিমেন্টের ব্যাপারে বিস্তারিত জানায়। তখনই সেখানে সাংবাদিক হেলেনে চলে আসে। সে প্রথমেই শার্লেটের অবস্থার দুঃখ প্রকাশ করে, কিন্তু যখনই সে জানতে পারে যে তাকে কোনো ক্লিনিকে রাখা হয়েছে এবং এই পুরো বিষয়ে সিনেটর থার্ম্যানের ভূমিকা থাকার সন্দেহ হয়, তখন তার মনোভাব পুরোপুরি বদলে যায়। সে ভিক্টরের পুরো প্রতিক্রিয়ার উপর গুরুতর প্রশ্ন তুলতে শুরু করে। তিনজনের কথাবার্তা একটি বড় সত্যের দিকে ইঙ্গিত করে। সবাই এই বিষয়ে আলোচনা করে যে শার্লেটের মস্তিষ্ক থেকে সে মিশনের যন্ত্রণাদায়ক স্মৃতি মুছে ফেলা উচিত, কিন্তু কেউ এটা জিজ্ঞেস করে না যে শেষ পর্যন্ত ইরানের উপর হামলা করার প্রস্তুতি কেন আসলো। অর্থাৎ মানুষের মনোযোগ আসল কারণ থেকে সরিয়ে শুধুমাত্র ফলাফলের উপর ফোকাস করিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পর হেলেন সেখান থেকে চলে যায়। তার জ্বর পরপরই অ্যানা ড্যানিয়েলকে সতর্ক করে দেয় যে সে ভুল করে শার্লেটের ঠিকানা হেলেনকে বলে দিয়েছে। যদিও হেলেন এখন তার পোস্টে কাজ করে না, তবুও সে আজও একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট। যদি সে সরকারের সাহায্যে চলা এই স্মৃতি দমনের এক্সপেরিমেন্টের কোনো প্রমাণ পেয়ে যায় তবে সে সেটাকে পুরো দুনিয়ার সামনে নিয়ে আসার চেষ্টা করবে। অ্যানার সন্দেহ খুব জলদি সত্য প্রমাণিত হয়। কিছুক্ষণ পর হেলেন সরাসরি ক্লিনিকে পৌঁছে যায়। সে নিজেকে ড্যানিয়েলের অফিস থেকে আসা লোক বলে পরিচয় দেয় এবং স্টাফদের বলে ড্যানিয়েল কোনো জরুরি কাজে ব্যস্ত আছে, তাই সে তাকে শার্লেটের খোঁজখবর নেওয়ার জন্য পাঠিয়েছে। সুযোগ পেতেই হেলেন শার্লেটকে হসপিটালের বিল্ডিং থেকে বের করে বাগানে নিয়ে যায়, যাতে সে কোনো নজরদারি ছাড়াই কথা বলতে পারে। তার এই বিষয়ে কোনো ধারণাই ছিল না যে শার্লেটের মানসিক অবস্থা এখন অত্যন্ত দুর্বল। দেরি না করে হেলেন নিজের নোটপ্যাড বের করে এবং ইরান মিশনের সাথে যুক্ত ঘটনাগুলোর পাশাপাশি সরকারের দ্বারা জনগণকে শোনানো অফিসিয়াল গল্পের ব্যাপারে বলতে শুরু করে। তার উদ্দেশ্য ছিল এই দুটি কথার মাঝে উপস্থিত শার্লেটের মস্তিষ্ককে চাপে পড়ে থাকা স্মৃতিগুলোকে আবার জাগিয়ে তুলবে। তার এই চেষ্টা কিছুটা সফলও হয়। শার্লেটের মস্তিষ্কে হেলেনের সাথে হওয়া পুরনো গোপন সাক্ষাতের ঝাপসা ছবি ভেসে উঠতে শুরু করে, কিন্তু স্মৃতিগুলো ফেরার সাথে সাথেই তার মানসিক চাপও বাড়তে থাকে। হঠাৎ তার একটি জোরালো প্যানিক অ্যাটাক হয় এবং সে পুরোপুরি ভয়ে নিজের ভেতরে গুটিয়ে যায়। এইসব ঘটনা কিছু দূর থেকে একজন বয়স্ক ব্যক্তি চুপচাপ দেখতে থাকে। তার নাম ছিল হেনরি। তার উপস্থিতি থেকে এমন এক সংকেত পাওয়া যায় হয়তো সেই ক্লিনিকের প্রতিষ্ঠাতা, এবং পর্দার আড়ালে চলা পুরো খেলার ব্যাপারে অনেক কিছু জানা আছে তার। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। আজকে আমি তোমাদেরকে শেয়ার করব বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম, যেখানে তুমি লাইভ ম্যাচ দেখার পাশাপাশি বিভিন্ন ক্যাশ গেমস, সল্টস আর রিয়েল টাইম গেম খেলতে পারবে। এগুলো খুবই সিম্পল কিন্তু বেশ এক্সাইটিং। আমার প্রচার কোড MND10 ব্যবহার করে রেজিস্ট্রেশন করলে পাবে 200% বোনাস। এবং আরেকটা ভালো বিষয় হচ্ছে তুমি চাইলে খুব সহজেই বিকাশ, নগদ, রকেট বা ব্যাংকের মাধ্যমে খুব সহজে উইথড্র করতে পারবে। তাই যদি ট্রাই করতে চাও পিন কমেন্টে দেওয়া নির্দেশনা ফলো করো এবং আমার প্রচার কোড MND10 ব্যবহার করে বোনাসটা নিয়ে নাও। এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই ধরনের অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থাকো। বাগানে হওয়া ঘটনার খবর সাথে সাথেই ড্যানিয়েলের কাছে পৌঁছে দেওয়া হয়। সে দেরি না করে ক্লিনিকে পৌঁছায়। সেখানে ভিক্টর শার্লেটকে শান্ত করার চেষ্টা করতে থাকে। সে তাকে গভীর শ্বাস নেওয়ার ব্যায়াম করায় যাতে তার প্যানিক অ্যাটাক ধীরে ধীরে কন্ট্রোলে আসতে পারে। যখন তার অবস্থা কিছুটা স্বাভাবিক হয়ে যায় তখন ভিক্টর ড্যানিয়েলকে সেই সিকিউরিটি রুমে নিয়ে যায়, যেখানে হেলেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটকে রাখা হয়েছে। ড্যানিয়েলের হস্তক্ষেপে শেষমেশ হেলেনকে ছেড়ে দেওয়া হয়। বাইরে আসতে ড্যানিয়েল রেগে গিয়ে হেলেনকে দায়ী করে। হেলেনের তাড়াহুড়োর কারণেই শার্লেটের মানসিক অবস্থা আবার খুব খারাপভাবে বিগড়ে গিয়েছে। কিন্তু হেলেন নিজেরই সাফাই দিতে গিয়ে এমন একটি বিষয় ফাঁস করে যা ড্যানিয়েলকে ভাবতে বাধ্য করে। সে এমনি এমনি শার্লেটের সাথে দেখা করতে যায়নি। ইরান মিশনের সাথে যুক্ত প্রথম গোপন তথ্যটি তাকে শার্লেট নিজেই দিয়েছিল। মিশনের আগে শার্লেট ক্রমাগত এই বিষয় নিয়ে চিন্তিত ছিল যে আমেরিকান সরকার শেষমেশ ইরানের বিপক্ষে এতটা আক্রমণাত্মক কেন। সে ওয়াশিংটনের উপর হওয়া তথাকথিত ডাঠি বোম হামলার সত্যটা জানাতে চায়।
পাশাপাশি তার কাছে ব্যাপারটি অদ্ভুত লাগে যে এত গুরুত্বপূর্ণ অভিযানের জন্য এমন যুদ্ধবিমান কেন বেছে নেওয়া হয়, যেগুলোতে আধুনিক ডিজিটাল সিস্টেমের জায়গায় বেশিরভাগ অ্যানালগ যন্ত্রপাতি লাগানো ছিল। শার্লেট বিশ্বাস করে যে এই অপারেশনের আসল উদ্দেশ্য ইরানের কথিত পারমাণবিক অস্ত্র ধ্বংস করা নয়। তার সন্দেহ ছিল যে বাংকারবাস্টার বোমার মাধ্যমে অন্য কোনো রহস্যময় টার্গেটকে ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছে। হয়তো এই কারণে এমন বিমান ব্যবহার করা হয় যা কোনো নেটওয়ার্ক বা সাইবার হ্যাকিংয়ের প্রভাব থেকে সুরক্ষিত। কিন্তু এত সতর্কতা অবলম্বন করার সত্ত্বেও পুরো স্কোয়াড্রন ধ্বংস হয়ে যায়। এখন এখান থেকে নতুন প্রশ্ন তৈরি হয়, আমেরিকা কি এমন কোনো এক অজানা প্রযুক্তি বা বিপদের মুখোমুখি হচ্ছে যা তারা নিজেরাও পুরোপুরি বুঝতে পারছে না, নাকি এই সব কিছু কোনো গোপন এক্সপেরিমেন্টের অংশ ছিল যেখানে নিজেদের পাইলটদেরই ন্যানোইড প্রযুক্তির ক্ষমতা যাচাই করার জন্য গুটির মতো ব্যবহার করা হয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি এই মিশনের একমাত্র জীবিত সাক্ষী অর্থাৎ শার্লেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মৃতিগুলোকে দমিয়ে রাখা হয়, তবে ভবিষ্যতে সেই মিশন থেকে পাওয়া শিক্ষার ব্যবহার শেষমেশ কিভাবে করা হবে? এই চিকিৎসা কি সত্যিই তার সুরক্ষার জন্য, নাকি সত্যকে চিরকালের জন্য দাফন করার একটি সুপরিকল্পিত ছক? হেলেনের কথা শুনে ড্যানিয়েল পুরোপুরি চুপ হয়ে যায়। প্রথমবারের মতো সে অনুভব করে যে ব্যাপারটা শুধু পিটিএসডি বা মানসিক চিকিৎসার নয়। এখন তার মনেও এই সন্দেহ আসতে শুরু করে এই পুরো প্রক্রিয়ার পেছনে কোনো বিশাল বড় সরকারি ষড়যন্ত্র লুকানো আছে। জুলিয়াকে পাঠানো গোপন বার্তায় শুধু মার্কেট প্লেসে পৌঁছানোর ইনভেস্টিগেশনই ছিল না, বরং এটাও লেখা ছিল বাটিটি উল্টো করে রাখতে এবং সেই চিরকুটটি পুরোপুরি পুড়িয়ে ফেলতে, যাতে তার উপস্থিতির কোনো প্রমাণ না পাচ্ছে। জুলিয়া এমনটা করার চেষ্টাও করে, কিন্তু তখনই ক্যামেলিয়া হঠাৎ তার খোঁজখবর নিতে তার ঘরে এসে পৌঁছায়। ক্যামেলিয়ার আশাতে জুলিয়েট ভয় পেয়ে যায় এবং কোনোভাবে তাকে তাড়াতাড়ি ফেরত পাঠানোর চেষ্টা করে। তখনই ক্যামেলিয়া ঘরে কিছু পড়ার গন্ধ অনুভব করে। জিজ্ঞেস করলে জুলিয়া বাহানা বানায় যে সে পিৎজা গরম করছে, কিন্তু ক্যামেলিয়া যখন পরে ভোল্টে গিয়ে তথ্যটি যাচাই করে তখন সে জানতে পারে যে জুলিয়া তার সাথে মিথ্যা বলেছে। সেখানে কোনো পিৎজা ছিল না, সে আসলে একটি গোপন মেসেজ নষ্ট করার চেষ্টা করতে থাকে। এই তথ্যটি ক্যামেলিয়া এবং ভোল্টের অ্যালগোরিদম দুজনের জন্য বিপদের ঘণ্টা প্রমাণিত হয় যে জুলিয়া এখন তাকে দেখানো বানানো দুনিয়া নিয়ে সন্দেহ করতে শুরু করেছে এবং তার দমিয়ে রাখা স্মৃতিগুলো ধীরে ধীরে ফিরে আসছে। যে মেমোরি প্রোটোকল আগেই জুলিয়ার মতো ভিন্ন চিন্তাভাবনার মানুষদের অর্থাৎ আউটলাইসদের উপর অনেক ব্যবহার করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে এই পদ্ধতি সফল হয়, কিন্তু যখন কোনো ব্যক্তির পরেও নিজের স্মৃতি ফিরে পেতে শুরু করে তখন তাকে চিরকালের মতো রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। এআই পরিষ্কার সংকেত দেয় যে যদি জুলিয়ার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে তার সাথেও এমনটা করা হতে পারে। আপাতত সে ক্যামেলিয়াকে আদেশ দেয় যেন আগামী 2 সপ্তাহ পর্যন্ত জুলিয়াকে সেই স্মৃতি দমিয়ে রাখার ওষুধগুলি নিয়মিত দেওয়া হয়। পাশাপাশি তার নিরাপত্তাও যেন বাড়ানো হয় এবং তার প্রতিটি কাজকর্মে আগের চেয়ে অনেক বেশি কড়া নজরদারি রাখা হয়, যাতে সে কোনোভাবেই সত্যি পর্যন্ত পৌঁছাতে না পারে। অন্যদিকে পল নিজের অফিসে বসে দ্য প্যাক্টের নতুন নিয়ম তৈরি করতে ব্যস্ত থাকে। তখনই সেখানে ওরলার বোন ঘাবড়ে গিয়ে পৌঁছায় এবং জানে যে কার্লা হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছে। ব্যাপারটা গুরুতর মনে হলে পল সাথে সাথেই তার নিখোঁজ হওয়ার রিপোর্ট দায়ের করে এবং তার খোঁজ শুরু করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে জুলিয়া সে অর্ধেক পড়া গোপন নোটটি তার কাছে থাকা পুরনো নোটগুলোর সাথে মিলিয়ে দেখতে শুরু করে এবং জানে যে কার্লা হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছে। সেগুলো দেখা মাত্রই তার মস্তিষ্কে অতীতের কিছু ঝাপসা ছবি ভেসে ওঠে। তার এক এক করে সেই মুহূর্তের কথা মনে পড়তে থাকে যখন ক্লিনিকে যাওয়ার আগে শার্লি মার্থার গুড ইন সাপ্লাই লেখার মেসেজটি হাতে পৌঁছে দেয়। কিন্তু এই ছোট ছোট স্মৃতিগুলো এখনও পুরো সত্যিটা বোঝার জন্য যথেষ্ট নয়। নিজের প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য জুলিয়া জ্যারির সাথে ডিপ ডাউনে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে সে মার্থার সাথে দেখা করতে পারে। ওদিকে যখনই শার্লা জানতে পারে যে জুলিয়া সেখানে আসছে, সে নিজেকে একটি অস্থায়ী কন্ট্রোল রুমে লুকিয়ে ফেলে। তার জন্য এটা মেনে নেওয়া অত্যন্ত কঠিন ছিল যেই মানুষের জন্য সে সবকিছু বাজি রেখেছে সেই এখন তাকে চিনতেও পারছে না। নক্স শার্লির মতো আবেগে ভাসে না, সে নিজে এগিয়ে এসে জুলিয়ার সাথে কথা বলার সিদ্ধান্ত নেয়। সেই সময় লেভেল 90 এবং 92-এর মাঝের সিঁড়ি মেরামতের কাজ চলতে থাকে। এই জন্য মানুষদের রশি দিয়ে চলা ট্রলির সাহায্যে এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যাওয়া হচ্ছে। এই ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে কে যাবে তার সিদ্ধান্ত নক্সই করে। সে জুলিয়াকে সে ট্রলিতে বসতে নিষেধ করে দেয়। বাহির থেকে কারণ হিসেবে সুরক্ষার কথা বলা হয়, কিন্তু আসল কারণ অন্য কিছুই ছিল। যতক্ষণ না তার পুরোপুরি বিশ্বাস হচ্ছে যে স্মৃতি হারিয়ে ফেলা জুলিয়া জুডিশিয়ালদের পাঠানো কোনো গুপ্তচর নয়, ততক্ষণ সে তাকে বিদ্রোহীদের আসল ঠিকানা পর্যন্ত নিয়ে যেতে চায় না। জুলিয়া জানে যে সে মার্থার সাথে দেখা করতে চায়। এর উত্তরে নক্স বলে যে মার্থা এই মুহূর্তে লেভেল 60-এ মেডিকেল সাপ্লাই নিতে গিয়েছে এবং সে ফেরা পর্যন্ত জুলিয়া লেভেল 90-তে অপেক্ষা করতে পারে। কিন্তু শেষমেশ সে একটি গুরুত্বপূর্ণ সত্যি বলার সিদ্ধান্ত নেয়। সে জুলিয়াকে লুকাসের ব্যাপারে জানে। তার মতো লুকাস জুলিয়ার সাইলোর বাইরের যাত্রার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানে। সে ডিগার ভয়েডে কোনো রহস্যের খোঁজও করেছে। সবচেয়ে বড় ব্যাপার হলো সে বার্নার্ডের শ্যাডো অর্থাৎ তার উত্তরাধিকারী নির্বাচিত হয়েছে। তখন জুলিয়ার চোখে চিনে নেওয়ার কোনো অনুভূতি ছিল না। এই ব্যাপারটি শালির মন পুরোপুরি ভেঙে দেয় এবং তখন থেকে সে নিজেকে জুলিয়া থেকে দূরে সরিয়ে নেয়। এর মাঝেই মার্থা সেখানে পৌঁছায় এবং জুলিয়াকে শান্তিতে কথা বলার জন্য ক্যাফেটেরিয়ায় নিয়ে যায়। জুলিয়া তার কথার সাহায্যে নিজের হারিয়ে যাওয়া স্মৃতিগুলোকে জোড়া লাগানোর চেষ্টা করে, কিন্তু মার্থা বুঝে যায়
যে কোনো মানুষের পুরো জীবনকে কয়েক মিনিটের কথাবার্তায় ফিরিয়ে আনা যায় না। শেষমেশ জুলিয়া সরাসরি সেই রহস্যময় নোটটির কথা উল্লেখ করে। মার্থা জানে যে ক্লিনিকে যাওয়ার আগে সে সত্যি একটি মেসেজ পাঠিয়েছে, কিন্তু খাবারের সাথে পাওয়া নতুন গোপন নোটটি তার নয়। এটা শুনে জুলিয়া আরও বেশি কনফিউজড হয়ে যায়। এখন তার সামনে প্রশ্ন দাঁড়ায় যে তার কি সেই অজানা টাকের উপর ভরসা করে মার্কেট প্লেসে যাওয়া উচিত কিনা। মার্থা হেসে বলে সে যেই জুলিয়াকে চেনে সে সবসময় নিজের মনের কথা শোনে, তাই এই সিদ্ধান্ত তাকে অন্য কারণেই বরং নিজের আত্মার ডাকের উপর ভরসা করা উচিত। যাওয়ার সময় মার্থা নিজের পুরনো মাল্টিটুলও তাকে দিয়ে দেয়। সে আশা করে যে এই পরিচিত জিনিসটি জুলিয়ার আরও দমিয়ে রাখা স্মৃতিগুলোকে জাগিয়ে তুলতে সাহায্য করবে, কারণ আগেই জানানো হয়েছে যে পুরনো জিনিসপত্র স্মৃতি ফিরিয়ে আনার মাধ্যম হতে পারে। মার্থার যাওয়ার পর জুলিয়া জেরির সাথে মার্কেট প্লেসে পৌঁছায়, কিন্তু সে খুব জলদি বুঝে যায় যে যতক্ষণ জেরি তার সাথে থাকবে গোপন মেসেজ পাঠানো ব্যক্তিটি সামনে আসার সাহস করবে না। সে জেরিকে তাকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দিতে বলে, কিন্তু ক্যামেলিয়ার আদেশে ভয় পাওয়া জেরি এমনটা করতে পরিষ্কার মানা করে দেয়। সে নিজের আশেপাশে জমা হওয়া ভিড়ের সুবিধা নিয়ে জেরির উপর খারাপ আচরণের অভিযোগ লাগিয়ে দেয়। সেখানের লোকের সাথে সাথেই জেরিকে ঘিরে ফেলে এবং এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে জুলিয়া সেখান থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে স্পেশাল ফোর্সের রেডারের ছদ্মবেশে থাকা স্যান্ডি তাকে ধরে ফেলে এবং চুপচাপ একটি নির্জন গলি পার হয়ে স্টোরেজ রুমে নিয়ে যায়। সেখানে জুলিয়ার দেখা কেনেডি এবং ড্যানির সাথে হয়। দুজনেই তাকে সাইলোর বাইরে কাটানোর সময়ের ব্যাপারে জিজ্ঞেস করে, বিভিন্ন প্রশ্ন করে। তারা জানতে চায় যে শেষমেশ সে মানুষদের বাইরে যেতে কেন বাধা দিচ্ছে, কিন্তু জুলিয়া সে কথাগুলি পুনরাবৃত্তি করে যা তাকে ক্যামেলিয়া এবং জুডিশিয়ালদের তরফ থেকে শেখানো হয়েছে। তার কথা শুনে ক্যানেডির সাথে সাথে বুঝে যায় যে জুলিয়ার ব্রেন ওয়াশ করা হয়েছে। সে কোনো কথা না ঘুরিয়ে তাকে সত্যিটা বলে দেয়। তাকে ওষুধের মাধ্যমে স্মৃতি দমিয়ে রাখার মেডিসিন দেওয়া হচ্ছে যাতে সে বাইরের আসল সত্যিটা কাউকে বলতে না পারে। এরপর তারা জুলিয়াকে সে হেলমেটটিও দেখায় যেটা পরে সে ফিরে আসে। সেটার ভেতরে পরিষ্কারভাবে 17 লেখা ছিল, যেখানে সাইলো 18তে ব্যবহার হওয়া সব হেলমেটেই 18 লেখা থাকে। এই প্রমাণ পরিষ্কার দেখায় যে জুলিয়া অন্য কোনো সাইলো থেকে ফিরেছে। এর বাইরে তারা তাকে সেই নোটটিও দেখায় যেটা কথিতভাবে সে সাইলো 18 মানুষদের জন্য বাইরে থেকে লিখেছে। মনোযোগ দিয়ে দেখলে বোঝা যায় যে ওই হাতের লেখা জুলিয়ার ছিলই না, অর্থাৎ সে মেসেজ অন্য কেউ লিখেছে, এমন কোনো ব্যক্তি যার সাথে জুলিয়া বাইরে গিয়ে দেখা করেছে। আউটসাইডার্সদের ধারণা ছিল যে তারা সাইলো 18তে থাকে এবং বাইরে এমন আর অনেক সাইলো উপস্থিত আছে। তাদের মধ্যে জুলিয়া সেই জায়গায় গিয়েছে, সেটা হলো সাইলো 17। এই কথাটিও সত্যিই ছিল। এই সব প্রমাণগুলো দেখা মাত্রই জুলিয়ার মস্তিষ্কে সোলোর সাথে কাটানো কিছু ঝাপসা মুহূর্ত আবার তার চোখে ভেসে উঠতে শুরু করে। তবুও তার স্মৃতি এখনো পুরোপুরি ফিরে আসে না। সত্যের টুকরোগুলো তো জোড়া লাগছে, কিন্তু পুরো ছবিটি এখনো অসম্পূর্ণ ছিল। শেষমেশ আউটসাইডার্সরা ঠিক করে যে এখন সবচেয়ে জরুরি কাজ হলো লুকাসকে খোঁজা, কারণ সেই রহস্যের পরবর্তী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ প্রমাণিত হতে পারে। যখন জুলিয়া স্টোরেজ রুমের ভেতর থেকে কথাবার্তা বলতে থাকে, তখনই তার এক বড় ফ্যান ইবলিন ক্যামেলিয়া এবং শারি পলকে তার লোকেশন বলে দেয়। বদলে তার শুধু একটি পুরস্কার চাই, সেটা হচ্ছে তার প্রিয় মেয়র জুলিয়ার সাথে দেখা করার সুযোগ। ওদিকে স্টোরেজ রুম পর্যন্ত যাওয়া গলিতে পলের স্ত্রী ক্যাট নজরদারি করতে থাকে। যখনই সে রেডারদের আসার কথা জানতে পারে, সেই সাথে সাথে নিজের সঙ্গীদের সংকেত দিয়ে দেয়। বিপদ বুঝতে স্যান্ডি জুলিয়াকে স্টোরেজ রুম থেকে বাইরে বের করে দেয়, যেখানে সে নিজে ক্যানেডি এবং ড্যানির সাথে গোপনে রাস্তা দিয়ে পালিয়ে যায়। কিছু মুহূর্ত পরই পল এবং ক্যামেলিয়া সেখানে পৌঁছে জুলিয়াকে নিজেদের সাথে নিয়ে যায়। অন্যদিকে ক্রিস তার রেডারদের সাথে পুরো স্টোরেজ রুম তল্লাশি করে। প্রাথমিক তল্লাশিতে বিশেষ কিছু পাওয়া যায় না, কিন্তু মনোযোগ দিয়ে দেখলে তারা দেয়ালের পেছনে লুকিয়ে থাকা একটি গোপন সুড়ঙ্গের খোঁজ পেয়ে যায়, যা থেকে পরিষ্কার হয়ে যায় আউটসাইডার্সরা লম্বা সময় ধরে এই রাস্তায় ব্যবহার করে আসছে। রাস্তায় ক্যামেলি জুলিয়াকে জিজ্ঞেস করে তার ক্যানেডির সাথে কি কথা হয়েছে। জুলিয়া ইচ্ছাকৃতভাবে এমন আচরণ করে যেন ক্যানেডি পুরোপুরি পাগল। সে বলে যে ক্যানেডি চাই যেন সে আউটসাইডার্সদের জন্য প্রচার করে এবং মানুষকে তাদের পক্ষে উস্কে দেয়। জুলিয়ার কথা শুনে ক্যামেলির বিশ্বাস হয়ে যায় যে সে বিদ্রোহীদের সাথে হাত মেলায়নি। সন্দেহ দূর হওয়ার পর ক্যামেলিয়া জুলিয়াকে তার সবচেয়ে বড় ফ্রেন্ড ইবলিনের সাথে দেখা করায়। বাড়ি ফেরার আগে সে তাকে করা ওয়ার্নিংও দেয় যে ভবিষ্যতে যেন আবারও এভাবে সিকিউরিটি ফাঁকি দিয়ে সে কোথাও যাওয়ার চেষ্টা না করে। ক্যামেলিয়া যেতেই জ্যারি জুলিয়ার সাথে রাগ করে কথা বলতে থাকে। সে মনে করিয়ে দেয় যে ভিড় থেকে পালানোর জন্য সে তার উপর মিথ্যা সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ লাগিয়ে দেয়, যার কারণে তার জীবন পর্যন্ত বিপদে পড়ে যায়। জ্যারি বলে যে যদি তার কিছুক্ষণের জন্য একা থাকার দরকার হয় তবে সে পরিষ্কারভাবে বলতে পারত যে তার ভালো লাগে না যে তাকে একজন মেয়রের উপর কয়েদির মতো নজরদারি করার জন্য বাধ্য করা হচ্ছে। এই কারণে সে পরবর্তী জুলিয়াকে এই করা নজরদারি থেকে কিছুটা স্বস্তি দেওয়ানোর জন্য সাহায্য করতে প্রস্তুত হয়ে যায়। অন্যদিকে পল নিজের বাড়িতে ক্যাটের সাথে তার সন্দেহজনক কার্যকলাপ নিয়ে তর্ক করে, কিন্তু তাদের কথাবার্তা বেশি দূর চলতে পারে না। ইন্টারেস্টিং ব্যাপারটি ছিল যে পল এবং ক্যাট এত খোলামেলা তর্ক করতে থাকে যে তবুও ক্যাটকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি। এতে এমনটা মনে হয় যে হয়তো পলের বাড়ির নজরদারিতে নেই বা সম্ভবত জুডিশিয়াল প্রমাণ জোগাড় হওয়ার জন্য অপেক্ষা করছে।
যাতে এটা প্রমাণ হয়ে যায় যে ক্যাটের সরাসরি সম্পর্ক ক্যানাডি এবং আউটসাইডার্সদের সাথে আছে। এদিকে পল নিজের তরফ থেকে কার্লার গায়েব হওয়ার কারণ খোঁজার চেষ্টা করে। তার সন্দেহ হয় যে হয়তো আউটসাইডার্সরা তাদের কিডন্যাপ করেছে, কারণ সেটা খুঁজে বের করার খুব কাছাকাছি পৌঁছে যায় যে তারা আপটপ এবং মিডস থেকে জিনিসপত্র কিভাবে চুরি করছে। দ্বিতীয় সম্ভাবনাটি ছিল যে তাকে এই জন্য হেফাজতে নেওয়া হয়েছে কারণ সে ভিটামিন ডি প্লাসের আসল উদ্দেশ্য পর্যন্ত পৌঁছে গিয়েছে। এটাই সেই তথাকথিত ভিটামিন যার ব্যবহার গোপনভাবে মানুষের স্মৃতি দমিয়ে রাখতে এবং তাদের সত্যি থেকে দূরে রাখার জন্য করা হচ্ছে। অন্যদিকে জুলিয়া তার নিয়মিত মেডিকেল চেক আপের জন্য এমির কাছে যায়। চেক আপ শেষ হওয়ার পর এমি তাকে প্রতিদিনের মতো ওষুধগুলো দেয়, কিন্তু যখনই সে রুম থেকে বাইরে বেরোয় জুলিয়া চুপি চুপি সেই ওষুধগুলো গেলার বদলে সিঙ্কে থুতু দিয়ে ফেলে দেয়। এরপর সে ক্যাফেটেরিয়ায় পৌঁছায় এবং বড় ডিসপ্লে উইন্ডো থেকে বাইরের দৃশ্য দেখতে শুরু করে। দিগন্ত দেখা মাত্রই তার মস্তিষ্ক লুকাসের সাথে হওয়া একটি পুরনো কথাবার্তার ঝলক ভেসে ওঠে। তার মনে পড়ে যে লুকাস একবার আকাশে থাকা তারার একটি গ্রুপের দিকে ইশারা করে বলে যে সেগুলো ইংরেজির ডাব্লিউ অক্ষরের মতো দেখতে লাগে। এই স্মৃতিটি হঠাৎ ফিরে আসে এই কথার সংকেত ছিল যে ওষুধ ছেড়ে দেওয়ার পর তার দমিয়ে রাখা স্মৃতিগুলো আবার জাগতে শুরু করেছে। কিন্তু এই স্বস্তি বেশি সময় টেকে না। যখনই আমি আবারও মেয়রের ঘরে পৌঁছাই তখন জুলিয়াকে সেখানে পাই না। তখন তার সন্দেহ হয়। সে সিঙ্ক চেক করে এবং সেখানে সে ফেলে দেওয়া ওষুধগুলো পেয়ে যায়। এখন এই রহস্য বেশি দিন লুকিয়ে থাকা কঠিন হয়ে দাঁড়ায়। এদিকে ক্যামেলিয়া আবারও ভোল্টের এর সাথে জুলিয়ার কার্যকলাপ নিয়ে আলোচনা করে। আপাতত ক্যামেলিয়ার এটাই মনে হয় মেমোরি প্রোটোকল ঠিকমতো কাজ করছে এবং ক্যানেডির সাথে জুলিয়ার দেখা হওয়া কোনো বড় বিপদ নয়। কিন্তু যদি এমি তাকে এটা বলে দেয় যে জুলিয়া ওষুধ নেওয়া বন্ধ করে দিয়েছে, তবে পুরনো সমীকরণ বদলে যেতে পারে। এআই এরপর অনেক ডাটা এবং গ্রাফ বিশ্লেষণ করে। একটি গ্রাফ দেখায় যে জুলিয়া মেয়র হওয়ার কারণে স্যালোতে কতটা স্থিতিশীলতা এসেছে, যেখানে অন্যটি এটা জানায় যে যদি তার স্মৃতি পুরোপুরি ফিরে আসে তবে সে পুরো সিস্টেমের জন্য কতটা বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে। যদি এই দুটি গ্রাফ এক উপরে ক্রস করে যায় তবে এআই অনুযায়ী জুলিয়াকে শেষ করে দিয়েই একমাত্র বিকল্প রয়ে যাবে। কিন্তু এতেও একটি সমস্যা ছিল, যদি জুলিয়াকে হঠাৎ করে সরিয়ে দেওয়া হয় তবে হয়তো স্যালোতে আবার বিদ্রোহ ছড়িয়ে পড়তে পারে। এই কারণে এআই এখন একটি ভয়ঙ্কর প্ল্যান সামনে রাখে, পুরো স্যালোর মেমোরি রিসেট। এই পরিকল্পনার অধীনে ভিটামিন ডি প্লাসকে পানির সাপ্লাইয়ের সাথে মিশিয়ে পুরো স্যালোর মানুষের স্মৃতি মুছে ফেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। কারণ স্যালোতে প্রতিটি জিনিস পোর্টার্সদের মাধ্যমে হাতে হাতে পৌঁছানো হয়, তাই ড্রামগুলো তাদের শেষ গন্তব্য পর্যন্ত পৌঁছাতে বা সম্ভবত কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। অর্থাৎ সত্যকে বাঁচানোর জন্য খুব কম সময় বেঁচে আছে। হয়তো এই পুরো ষড়যন্ত্রের পর্দাফাশ করতে হবে, নয়তো পানির সাপ্লাই পর্যন্ত পৌঁছানোর আগেই ওই ড্রামগুলোকে নষ্ট করতে হবে। ভোল্টের এআইয়ের আসল উদ্দেশ্য শুধু স্মৃতি মুছে ফেলা নয়, পুরো স্যালোকে একরকম চিন্তাভাবনার অধীনে কন্ট্রোল করা ছিল। যদি কারো মনেই না থাকে যে বিদ্রোহ কেন হয়েছে, তবে জুডিশিয়াল এবং ক্ষমতায় বসে থাকা লোকগুলো ইতিহাসকে নিজেদের ইচ্ছামতো পুনরায় লিখতে পারবে এবং মানুষের সামনে একটি একদমই নতুন গল্প পেশ করতে পারবে। কিন্তু একটি কথা সম্ভবত অ্যালগোরিদম বুঝতে পারছে না, স্মৃতি শুধু মানুষের মস্তিষ্কেই থাকে না, এগুলো পুরনো জিনিসপত্র, সম্পর্ক এবং অসম্পূর্ণ গল্পগুলোর মাঝেও লুকিয়ে থাকে। যতক্ষণ এই চিহ্নগুলো বাকি আছে ততক্ষণ সত্যকে পুরোপুরি দাফন করা যায় না। সম্ভবত এটাই কারণ যে আগের মেমোরি রিসেটগুলোও কখনো পুরোপুরি সফল হয়নি এবং সম্ভবত এবারও ইতিহাস নিজের পুনরাবৃত্তি করবে। এখন দেখাটা ইন্টারেস্টিং হবে যে জুলিয়া এবং তার সঙ্গীরা এই বিপজ্জনক পরিকল্পনা রুখতে পারে কিনা। এআই সফল হবে নাকি জুলিয়া, এই সব কিছু দেখবো আমরা পরের এপিসোডগুলোতে। পরের এপিসোডগুলো নিয়ে দেখা হবে স্যালো সিরিজের পার্ট 6 ভিডিওতে। তো দেখা হচ্ছে পার্ট 6 ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।